আজকে আমি আপনাদের দেখাবো আমাদের নওগাঁ জেলার বিখ্যাত সে ঘাটি পোলাও রান্না করা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সবাই মিলে একসাথে বসে থাকতে থাকতে কাঁচামরিচ তুলতে গেলাম আমার চাচার বাগানে। সেখানে কাঁচামরিচ তুলতে তুলতে হঠাৎ মনে হলো যে অনেক দিন ঘাটি পোলাও খাওয়া হয় না, তো আজকে ঘাটি পোলাও খাবো। আমার ফুফাতো বোনের স্বামী সবাই আছে, তো সবাই মিলেই ভাবছি যে ঘাটি পোলাও খাবো। এই ঘাটি পোলাওটা মোরগের গোস্ত, এক কথায় দেশি মোরগের গোস্ত দিয়ে অনেক মজা লাগে, কিন্তু দেশি মোরগ ছিল না, তাই আমরা ঠিক করলাম গরু গোস্ত দিয়ে খাবো। বলার সাথে সাথে আমার ভাবি দৌড়ে গেছে খুন্তি নিয়ে এসে সে নিজেই চুলা খুঁড়তে বসে গেছে আমার ফুপুর বাড়ির উঠানে। সে চুলা বানাচ্ছিল আর আমরা সবাই বসে থেকে রসুন পেঁয়াজ মরিচ এগুলো ছিলছিলাম আর কাটছিলাম। আমি বসে বসে রসুন ছিলছিলাম আর আমার ফুপু বসে বসে পেঁয়াজ কাটছিল। একবারে সবকিছু জোগাড়পাতি করে নেওয়া হচ্ছে আর সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছিল। এই ঘাটি পোলাও খাই না অনেক দিন হলো। আমার আব্বুর খুব ফেভারিট একটা ঘাটি পোলাও। আমারও আগে ভালো লাগতো না তেমন, কিন্তু এখন অনেক মজা লাগে খেতে। তো সবাই ভাবছিলাম রান্নাটা কে করবে, কেননা এই গরমে দাঁড়িয়ে বাহিরে রান্না করা কঠিন ব্যাপার, তাও আবার নতুন চুলাতে মাটি কেটে গর্ত করে যে চুলা তৈরি করা ইট দিয়ে। তো আমার বোনের স্বামী আছে, তো সে বলছিল সে রান্না করবে। ওর হাতের রান্না অনেক মজা, আমি এর আগে অনেকবার তার হাতের রান্না খেয়েছি। যদিও আমার ছোট বোনের হাজবেন্ড, কিন্তু আমি তাকে দুলাভাই বলে ডাকি অনেক মজা করে। এই যে দেখো কতগুলো মরিচ নিয়ে চলে এসেছি আমাদের সবজি বাগান থেকে, মানে আমার চাচাদের সবজি বাগান থেকে। মরিচগুলো একদম টাটকা ছিল এবং মরিচগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আমি আবার মরিচগুলো নাড়াচাড়া করছিলাম। এই গাছগুলো অনেক দিন থেকে আছে, অনেক টাকার মরিচ বিক্রি করেছে আমার চাচু। তারপরে আমার ভাবি ইট নিয়ে চলে আসলো চুলাটা রেডি করার জন্য। আস্তে আস্তে কিন্তু চুলাটাও রেডি হয়ে যাচ্ছে আর এদিকে মশলাও কাটাকাটি করা হয়ে গেছে। আর আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। যদিও সেই মুহূর্তগুলো ক্যাপচার করা হয়নি, কেননা সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তাদেরকে আমি ক্যাপচার করতে পারিনি। দেখেন কত সুন্দর করে আমার ভাইয়ের বউ মানে আমার ভাবি এভাবে চুলা তৈরি করতেছে। ছোটবেলায় দেখতাম কোনো বিয়ের মজলিসে বলেন বা কোনো মিলাদে বলেন আমার আব্বু এভাবে চুলা বানাতো। আমার আব্বু খুব সুন্দর রান্না করতে পারে, কিন্তু এখন আমার আব্বু এগুলো আর করে না। চুলা করা শেষ, এখন আমার ভাবি খড়ি নিয়ে চলে আসলো, কারণ চুলা ধরানোর জন্য ভালো খড়ি দরকার। যে কোনো খড়ি এই নতুন চুলাতে জ্বলবে না। আর হাঁড়িটাও নিয়ে চলে আসা হয়েছে। এখন এই যে দেখছেন, এটা হলো আমার বোনের মেয়ে। আমার ভাগ্নি বসে বসে পাকনা পাকনা গল্প করছিল আর আমরা অনেক মজা নিচ্ছিলাম। অলরেডি রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে আর এখন বাজে বেলা 11টা। দুপুরের খাওয়া দাওয়া হবে এই ঘাটি পোলাও। কেউ কারো বাসাতে রান্না করেনি, আমরা সবাইকে রান্না করতে নিষেধ করে দিয়েছি। তো আমার ভাবি জাল দিচ্ছিল আর রাঁধুনি ছিল আমার বোন জামাই। ও ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি দেখাতে পারলাম না তোমাদের। এরপরে চুলাটা একটু আস্তে জ্বলছিল, কেননা নতুন চুলা যেহেতু একজন রাঁধুনি তো লাগবে আর একজন তো সাগিদার লাগবে। সাগিদার বলতে বোঝায় যে রাঁধুনিকে হেল্প করে। আর এখানে দেখেন আমার আজমাইন বাবু এত বিরক্ত করছে, আমি চাইলেও ওকে নিয়ে রান্না বান্না করতে পারছি না গ্রামে আসার পর থেকে, কেননা ও নতুন কোল দেখে কারো কোলে যাচ্ছে না। ও তো এখানকার সাথে তেমন পরিচিত না, তাই হঠাৎ এসে কাউকে চিনতে পারছে না, শুধু আমার কাছেই থাকছে, আমাকে ছাড়া অন্য কোথাও যাচ্ছে না। আস্তে আস্তে রান্না কিন্তু হয়ে আসতেছে, অলরেডি মশলা কষানো হয়ে গেছে। আর মিথিলা বাবু বলছে যে ও রান্না করবে, তাই ওকে একটু খুন্তিটা দেওয়া হলো। এই ফাঁকে দেখেন চালটাও অলরেডি ধুয়ে নিয়ে এসে ভাজা শুরু হয়ে গেছে, কেননা মশলা কষানো শেষ। এখন চালটা ভালো করে ভেজে নিতে হবে। একটু হালকা ধোয়া হচ্ছিল, কেননা অনেক বাতাস হচ্ছে, তাই একটু ধোয়া হচ্ছিল। এইদিকে চালটা ভাজা হচ্ছে আর ওইদিকে প্রেসার কুকারে মাংস দিয়ে দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য, কেননা চুলাতে যদি মাংস কষাতে যাওয়া হয় তাহলে অনেক টাইমের ব্যাপার। এই জন্য প্রেসার কুকারে মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে এবং সে মাংস নিয়ে এসে চাউলটা ফোটার পরে ঢেলে দেওয়া হলো। অবশ্যই চাউলটা ফোটার পরে ঢেলে দিতে হবে, তাছাড়া চাউলটা ফুটবে না। আর হলুদটাও চাউলটা ফোটার পরেই দিতে হবে, হলুদটাও আগে দেওয়া যাবে না, তাছাড়া অনেক টাইম লাগবে এই চাউলটা ফুটতে, কেননা এগুলো হলো বাড়ির চাউল, এগুলো ফুটতে একটু টাইম লাগে। আমি আজমান বাবুকে নিয়ে বসেছিলাম আর সবাই মানে এক কথায় পাড়ার সবাই চলে এসেছে এই রান্নাটা দেখার জন্য আর সবাই অনেক মজা পাচ্ছিল দেখতে। অবশেষে রান্না কমপ্লিট। এখন আমার ভাবি কলার পাতা কেটে নিয়ে আসলো, কেননা ছোটরা ভাবছিল যে কলা পাতাতে খাবে, ছোটরা অনেক জিদ ধরেছে। তারপরে পোলাওটা সবাইকে বেটে দিচ্ছিল সমান ভাগে।
প্রত্যেকটা বাড়ি বাড়ি এই পোলাওটা বিতরণ করা হবে, তাই সবাই গামলা, কেউ প্লেট, কেউ বল সব কিছু নিয়ে এসে দিয়েছিল বাটার জন্য। তো মাংস যেন ঠিকঠাক হয়ে পড়ে, এক কথায় আমরা গ্রামের ভাষায় বলি খোয়া, আর আপনাদের ভাষায় হয়তো এটা মাংস। তো মাংসটা যতটুকু ঠিকঠাক পড়বে ঠিক সেভাবে সাবধানে মেপে দিচ্ছিল, কেননা কারো তাতে কম পড়লে বা কারো ভাগে কম পড়লে কারো মন ধরাধরি হবে। এটা কিন্তু নর্মালি হয়েই থাকে, রাঁধাটা কঠিন না, তবে বাটাটা অনেক কঠিন। দেখবেন যে কোনো কিছু আপনি যদি বাটতে যান তাহলে সেক্ষেত্রে অনেক রিস্কি হয়ে যায়। তো আমি ভাবছিলাম যে একটু প্লেটে নিয়ে খেয়ে দেখব। তো আমাকে সবাই একটু গামলাতে করে দিয়েছে, দিয়ে বলছে দেখো কেমন টেস্ট হয়েছে। টেস্ট কিন্তু অনেক ভালোই হয়েছিল, খারাপ হয়নি, তবে একটু লবণে কম হয়েছিল। তো আমি বলছিলাম যে এখন যেহেতু গরম আছে অল্প একটু লবণ দিয়ে দিতে, কেননা অল্প লবণ দিয়ে যদি নাড়াচাড়া করে তাহলে লবণটা গলে যাবে। তো আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, কেননা আপনার একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে চলে যাবে। আর যদি সম্ভব হয় পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন হয়ে চলে যাবে। নেক্সট টাইম দেখা